নমস্কার, আমি রামিজ আলী আহমেদ। আজকে আনন্দ সংবাদ লাইভে পেয়ে গেছি আমাদের খুব প্রিয় মানুষ অয়নজিৎ সেনকে। এবং অয়নজিৎ তার বিশেষ ব্যাপার যেটার জন্য আজকে বিশেষ করে আড্ডা দেব, যে লকডাউনের মধ্যে অয়নজিৎ প্রচুর কাজ করে ফেলেছেন, সেইটা নিয়ে আমরা বিশেষ করে আড্ডা দেবো। অয়নজিৎ দা, আমাদের আনন্দ সংবাদ লাইভে আপনাকে অনেক অনেক স্বাগত। এবং প্রথমেই কোন কোন বিষয়ে আপনাকে যে শুভেচ্ছা জানাবো সেটা ভাবছি। হ্যাঁ, মানে যেখানেই হাত দিচ্ছেন আপনি সেখানে একটা মোটামুটি একটা সাফল্যের একটা ধারা হচ্ছে অব্যাহত, মানে একদম পরপর পরপর সাফল্য। এবং লকডাউনে এতগুলো কাজ, যেখানে লকডাউন বললো মানুষ বলছে আমাদের কাজ নেই কাজ নেই কাজ নেই, বা অভিনেতা অভিনেত্রীরা বলছে আমাদের কাজ নেই, সেখানে আপনার পরপর 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 কাজ এবং প্রত্যেক কাজের একটা ব্যতিক্রমিতার ছোঁয়া। এটা যদি আমরা মোটামুটি আড্ডাটা শুরু করি। দেখো, আমি এটাই বলতে চাইবো যে এখন যেরকম পরিস্থিতি, মানে করোনার জন্য যেরকমভাবে লকডাউন চলছে, লকডাউন খুলছে, কিন্তু এখনো কয়েকটা জায়গায় লকডাউন, কয়েকটা জায়গায় এখনো আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা একটা ইংরেজি প্রভার্ব আছে যে where there is a will there is a way। একদম তাই। সুতরাং মানে সিনেমা জগৎ এরকম হবে না যে চাকাটা ঘুরছে, হঠাৎ চাকাটা বন্ধ হয়ে গেল কেননা সামনে রাস্তা নেই। রাস্তা যখন থাকে না তখন রাস্তাটা গড়তে হবে। তো সেই রাস্তাটা এখন কিভাবে গড়া যায় সেটাই প্ল্যানিংটা মেইন থাকা উচিত। তো করোনা তো আর বলে আসেনি যে আমি আসছি, সুতরাং হঠাৎ হয়েছে, মানে জিনিসটা হয়ে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি বলবো যে চলচ্চিত্রর ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার কিছু এইখানে টেকনোলজি ইউজ করেছি, যেটাকে আমি বলবো যে ক্লাউড টেকনোলজি বলে ওটাকে। এটা আমি কোশ্চেন করতাম, বা আমরা পরের কোশ্চেনে আসবোই যে ক্লাউড আপনার হাত ধরেই, ক্লাউড যে টেকনোলজি সেটা আপনার হাত ধরেই কিন্তু ইন্ডাস্ট্রিতে ঘটে গেছে, সেটা নিয়ে আমরা আসবো। আচ্ছা বলবো, আপনি শেষ করুন তারপর আমরা। তো আমার বেসিক্যালি পয়েন্ট হচ্ছে যে অনেক কিছু, সব বাধা যা যা আছে সব কিছু মেনে, এবং যে রুলসগুলো গভর্নমেন্ট সেট আপ করেছে সব রুল মেনে চলে সব কিছু হয়েও কিছু না কিছুভাবে আমাদের একটা পথ তৈরি করতে হবে। মানে আমি যদি কিছু না করে বসে থাকি তার থেকে ভালো আমাকে কিছু একটা করতে হবে। নিশ্চয়ই তাই। সো সেই দিক থেকে দেখতে গেলে লাস্টের 3-4টে ফিল্ম যেটা হলো এই লকডাউন পিরিয়ডের মধ্যেই হয়েছে। তো এটার জন্য আমি বলবো যে মানে পুরো ক্রেডিটটা শুধু, মানে আমি একলা তো নিতে পারবোই না, আমার সামান্যই একটা এটার মধ্যে যেটা বলা যায় কন্ট্রিবিউশন, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা কিন্তু পুরো টিমের। আমার এর মধ্যে 3টে প্রজেক্টে ডিরেকশন দিয়েছেন আমার মানে ছোট ভাই বলতে পারো, অভিষেক বাসু। তো এবং এই 3টে প্রজেক্টই কিন্তু সব দিক দিয়ে খুব ভালোভাবে চলছে। এবং এটা ছাড়া আরেকটা প্রজেক্টে মাঝখানে ছিলাম যেটাতে অভিনব হালদার বলে একজন ডিরেক্ট করেছে, খুব মানে ইয়াং গাই, কিন্তু খুব ভালো ডিরেক্টর হয়ে দাঁড়াবে বলে আমি আশা করি, এবং ডেফিনেটলি যেই পথে এগোচ্ছে ভালো হবে। তো ওই ফিল্মটাও খুব ভালোভাবে চলছে। কিন্তু আমি মনে করি যে লোকে এখন মানে ইটস নট, আমার যেরকম, আমি একটা এক্সাম্পল দেবো যে আমার হিন্দি ফিল্মটা যখন রিলিজ করলো তখন মার্কেটটা পুরোপুরি ডিজিটাল, মানে তখন সিনেমা হলে কেউ যেতে পারছে না, সুতরাং ডিজিটাল মার্কেট। এখন ডিজিটাল মার্কেটে কি হয় যে তখন সবাই বলছে কিছু না কিছু দেখতে হবে। তো ওই সময়টায় কিছু না কিছু ভাবে আমাকে এমন একটা প্রজেক্ট করতে হবে যেটাতে আমার লোকের চোখটা যাতে আমি টানতে পারি। কেননা প্রজেক্ট অথই জলের মতো আছে, কিন্তু সেখানে যখন আমি ওই জলের মধ্যে একটা ওয়েভ ক্রিয়েট করতে চাই তখন আমাকে এমন কিছু একটা দিতে হবে যে জিনিসটা দিয়ে আমি মানে খুব ফুটবলের ল্যাঙ্গুয়েজে বলতে পারি খেলাটা ঘুরিয়ে দিতে পারি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে ক্লাউড ফিল্ম বলো বা তারপরে যেগুলো ফিল্মই হয়েছে, পুরো সব সরকারি বাধ্যবাধকতা মেনে সবকিছু করেই করা হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে এই সময়টাই যখন অ্যাকচুয়াল একটা অসুবিধে লোক যাচ্ছে, তাদের জন্য অ্যাটলিস্ট কিছু একটা দিতে পারা যায় যেটা তারা একটা অন্য ভাবে জিনিসটা নেবে। বিকজ আমি নর্মালি যেটা করি যে নর্মাল ধরুন ফর এক্সাম্পল লাভ স্টোরি করবো বা টিপিক্যাল এক একটা ধরনের জনরা থাকে, ওই ধরনের ফিল্মের মধ্যে আমি অতটা বিশ্বাস করি না। কারণ আমার মনে হয় যে সেটা যে কোনো কাজের ক্ষেত্রে আমি বলবো এটা যে নিজেকে একটা জায়গায় তুলে ধরতে হলে
একটা নিজের পথ বেছে নিতে হয়, আর সেই পথটা এমন পথ হতে হয় যেই পথটাতে লোক হয়তো চলেছে, কেউ ছেড়ে গেছে এরকম, কিন্তু সেই পথটাকে ধরে যদি সত্যিই ঠিক মতো এগোনো যায় তাহলে কিন্তু ওই পথের নামটাই আপনার নামে হয়ে যাবে, এরকম ব্যাপারটা। তো সেটাই ব্যাপার। অঞ্জিতা, এখানে যে আপনাকে একটা ডিজিটাল গুরু বলা যায় বাংলায় একটা, সেখানে এই এই অভিজ্ঞতাটা ছিল বলে কি এটা করাটার সুযোগটা বা অনেক সুবিধাটা অনেকটা বেশি হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমি বলবো এটা হ্যাঁ, ডেফিনেটলি। কেননা আমি যেটাতে স্পেশালাইজেশনটা আমার ছিল, মানে আমি হুম, সাংবাদিক হিসেবে তো কাজ করেছি, একদম। বাট মোর অন দ্য স্ট্র্যাটেজি ফ্রন্ট। হুম, তো একটা যখন স্ট্র্যাটেজি বানাই, হুম, সেই স্ট্র্যাটেজিটাতে আমাকে প্রথমে দেখতে হয় যে আমি একটা জিনিস বানালাম, একটা ছবি বানালাম, হুম, সেটা ৫ মিনিটের কি ১০ মিনিটের কি ৮ ঘন্টার কি ১ ঘন্টার কি ২ ঘন্টা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটাই বানাচ্ছি সেটা এমনভাবে বানাতে হবে যে কোথায় কোন লোক কোথাকার কতক্ষণ ধরে ওই বইটা দেখবে এবং সত্যিই কি তাদের চোখটা সেদিকে থাকবে। ফর এক্সাম্পল, যদি একটা মুভি আমার কেউ মোবাইলে দেখছে বা কম্পিউটারে দেখছে, ল্যাপটপে বসে দেখছে, এবং হঠাৎ আহ, পাশের ঘরের থেকে কেউ ডাকলো, আরে তুমি খেতে এসো, হুম, সে যদি উঠে যায় খেতে, তার মানে কিন্তু আমার মুভিটা ওখানেই ফেল করে গেল। হুম, কারণ তার জবাবটা আমি চাই পাশের ঘরের যেই দেখেছে তাকে যেন এই জবাবটা দেয়, আমি আসছি একটু ওয়েট করো, ১০-১৫ মিনিট আরো ওয়েট করতে হবে। তার মানে আমি যেটাতে আছি সেটাই দেখতে চাই। তো ওই অডিয়েন্সটাকে, ওই অডিয়েন্স বাইন্ডিং ফ্যাক্টর বলে এটাকে। এটা ফিল্ম জড়িত খালি নয়, ডিজিটালের প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই জিনিসটা এটা আছে। এটা আপনি আমার সাথে আমাকেও একটা অ্যাডভাইস করেছিলেন যে মানুষজন পড়বে যেন ট্রেনে ওঠার আগে যেন পড়াটা কমপ্লিট করে ফেলতে পারে, না হলে ওখানে পড়াটা ওখানেই ওখানেই থমকে যাবে। এটা আপনার কাছ থেকে তো অনেকেই, মানে আমরা যে ডিজিটাল মানে ডিজিটাল মার্কেটিং এর লোক বা ডিজিটাল যারা সাংবাদিকতা করি, তারা মোটামুটি আপনার অনেক কিছুই তারা ফলো করে বা আমরা করি। আর সেখান থেকে আপনার সাফল্যটা তো একটা আমরা মোটামুটি আশা করি এবং সেটা সফল হয়েছেন। আর আরেকটা যেটা আপনি আগেই বললেন, ক্লাউড ফিল্ম, এটা অনেকেই আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয় যে ক্লাউড, আচ্ছা সিনেমা ক্লাউড বা এই কনসেপ্টটা অনেকটাই একদম ক্লিয়ার। এটা যদি ছোট করে আপনি একটু দর্শকদের যদি একটু বলে দেন আর কি। ক্লাউড ফিল্ম বেসিক্যালি কিছুই নয়, মানে ক্লাউড ফিল্মে যেরকম আমি এটাকে একটা খুব মানে যাকে বলে সরল ভাষায় যদি বলি, আহ, ধরুন বাড়িতে আপনার মা রান্না করে, হুম, তো একটা দিন বা দুটো দিন মা নেই, কোথাও গেছেন উনি, তো ওখানে আপনি রান্না করছেন। তো ওরকম একটা অবস্থায় মা আপনাকে বলে দিল এই মশলা দিবি, এই মশলা দিবি, এটা দিবি, এতটা নুন, এতটা এই মশলা, এইভাবে জিনিসটা বানাতে হয়। তখন আপনি রান্না কিন্তু আপনি করেননি, হুম, আপনার কাজ হচ্ছে হুম, খুব বেশি বাজারটা করে এসে হুম, দিয়ে দেন, জিনিসটা দেওয়া। হুম, হুম, কিন্তু যখন ওই বাজারটা যেটা করে এনেছেন সেটা যখন রান্নায় পরিবর্তিত করছেন, হুম, তখন ওই জায়গাটা কিন্তু আপনি কোনোদিনও করেননি, কিন্তু ওই জায়গাটা অটোমেটিক্যালি চলে আসছে। সো হুম, ক্লাউড টেকনোলজির পুরো পার্টটাই হলো যে এটা একটা সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক, এটা কোনো একজন লোকের উপর দিয়ে যায় না। ডিরেক্টর আছে, হুম, কিন্তু ডিরেক্টর কিন্তু সামনে নেই। সামনে বলতে যখন অ্যাক্টিং হচ্ছে, হুম, সে ফর এক্সাম্পল ইউর অ্যাক্টিং, হুম, তো ওরকম একটা অবস্থায় সে কিন্তু সামনে দাঁড়িয়ে এই এভাবে এভাবে না, শটটা এইভাবে দাও, বা এরকম কিছু, ক্যামেরাটা এভাবে নয়, এইভাবে, এই জিনিসটা আসে না। হুম, তার বাড়িতে বসে সে পুরো ডিরেকশনটা দেয়। হুম, এবং অ্যাক্টর খালি অ্যাক্টিং করে না, অ্যাক্টরকে এছাড়াও আরো কয়েকটা কাজের মধ্যে থাকতে হয়, যেই কাজগুলো অন্য সময় হুম, স্পেশালিস্ট দিয়ে করানো হয়, হুম, স্টার্টিং ফ্রম মেকআপ টু এভরিথিং। আমি পোস্ট প্রোডাকশনে যাচ্ছি না, ওটা তো সম্পূর্ণভাবে একই থাকে, কিন্তু মেকিং অফ দ্য প্রজেক্টের দিক থেকে, আমি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টও হয়েছে, সেটাতে আহ, মানে আকাশ অজানা তবু, যেটা আমাদের প্রথম বাংলা ক্লাউড ফিল্ম, এবং এটা ভারতের প্রথম ক্লাউড ফিল্ম যেটা একটা অ্যাপে আসে। আচ্ছা, তো অ্যাপে নর্মালি একটা মুভি আসা মানে হচ্ছে সেটার টেকনিক্যাল সাইডটা একটু ভালো থাকতে হয়, নয়তো অ্যাপ নেবে না। তো টেকনিক্যাল সাইড ভালো রাখার জন্য আমার কিন্তু কোনো ক্যামেরা পার্সন ওই শুটে ছিল না, হুম, কিন্তু জিনিসটা এমন ভাবে করা, মানে পরিচালকই ওটা বলে দেন কিরকম করে করতে হবে, কি করতে হবে, কারণ তিনি পুরোটা নিজের চোখে দেখছেন বসে বসে মোবাইলে, কিন্তু তিনি ওখানে প্রেজেন্ট নন। হুম, সো এটা একটা, এর থেকেও বড় যদি আমি দেখি, মানে ইন টার্মস অফ ডিস্টেন্স, তাহলে একটা ছবি হয়েছে যেটা শুট হয়েছে সাউথ আফ্রিকাতে, হুম, কিছুটা শুট হয়েছে আর্জেন্টিনাতে, আর ডিরেক্টর বাবু আরামসে দিল্লিতে বসে পুরো জিনিসটা করাচ্ছেন। তো পুরো জিনিসটা ছড়িয়ে আছে কিন্তু,
তার জন্য ওনাকে সাউথ আফ্রিকাও যেতে হচ্ছে না, ওনাকে আর্জেন্টিনাও যেতে হচ্ছে না। কিন্তু ছবিটা এমনভাবে, যখন ছবিটা দেখবেন এমনভাবে দেখানো হবে, মনে হবে ও আচ্ছা প্রপারলি একটা শুট করা হয়েছে ফিল্ম আর কি। ওই জিনিসটা কিন্তু মানে সচরাচর ওই জিনিসটা ওরকম করে সামনে আসে না। কিন্তু আমার মনে হয় ক্লাউড ফিল্মের এটা দুটো প্লাস পয়েন্ট থাকবে। একটা হচ্ছে যে প্রথমত আমি এটাই বলবো যে এটা খালি কোভিডের সময়ের জন্য নয়। কোভিডের জন্য ক্লাউড ফিল্মটা ঠিক আছে এখন করা হচ্ছে, কয়েকজন করছে, কিন্তু এটা কোভিডের পরেও থেকে যাবে। বিশেষ করে এবং আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে, এই ক্লাউড ফিল্মকে যদি সত্যি করে যদি ভালো করে করা যায়, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিকে পুরো চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, চেঞ্জ করাই কারণ হচ্ছে যদি ওই যেটা বললেন আর্জেন্টিনাতে বসে সে শুট করে পাঠাচ্ছে, বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাঠাচ্ছে, এবং যে ডিরেক্টর যিনি ভিজুয়ালাইজ করছেন ঘরে বসে, তাহলে নিশ্চয়ই তো একটা সারা কোথাও একটা যেন সব বন্ধন ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মানে এটাকে আমরা যেটাকে বলি এটা মানে ভার্চুয়াল জিনিসটা হয়ে যায়, হ্যাঁ, যেটাতে আর হ্যাঁ। কি লোকে মনে করবে আচ্ছা এইভাবে ডিরেকশন দিয়েছে বা এরকম করে হুম। শটটা নেওয়া হয়েছে, তো এরকম করে হয়তো ক্যামেরা এইভাবে ছিল বোধহয়। কিন্তু ডিরেক্টরও ছিলেন না, ক্যামেরাম্যানও ছিলেন না সেই অর্থে। কেন জিনিসটা ওরকম ভাবেই জিনিসটা করা, কিন্তু ছবিটা দেখার সময় লোক মনে করবে নর্মাল একটা আমরা ফিল্ম দেখছি। কিন্তু এটা যেটা প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে যে যারা বাডিং অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস আছেন বা বাডিং ডিরেক্টর আছেন, মিউজিকের হলো যেখানেই হলো, তারা কিন্তু খুব ভালোভাবে এটা মানে যদি তাদের জন্য একটা পথ ভালো খুলবে যে কোভিডের পরেও এই জিনিসটা, এই ট্রেন্ডটা যদি চলতে থাকে, এটা কিন্তু খুব সুন্দরভাবে আগাবে। কারণ এটা আর এরপরে যে প্রশ্নটা খুব আমার মাথার মধ্যে যেটা ঘুরছে আর কি, অভিষেক বসু আমাদের সকলের খুব প্রিয় মানুষ, মিউজিকের খুব নামী মানুষ, তার উপর বিশ্বাসটা কি করে রাখলেন, বা তাকে কেন বাজলেন পরিচালক হিসেবে? হ্যাঁ, এটা তো স্বাভাবিক, মিউজিক নিয়ে ভাবতে পারতেন বা অন্য অ্যারেঞ্জমেন্ট এই ইত্যাদি কিছু ভাবতে পারতেন, হঠাৎ ডিরেক্টর হিসেবে কেন ভাবলেন? এটা কি করে মাথায়, এবং তাকে দিয়ে সাকসেসও করালেন? দেখুন দুটো জিনিস। এক নম্বর হচ্ছে যে এটা দুটো জিনিস কাজ করে। এক নম্বর হচ্ছে যে আমি আবার সেই তে আসি এই জন্য, বিকজ আজকে ধরুন আমি একটা বিজনেস করছি, কোনো একটা ধরুন ক্লোদিং বিজনেস আছে, কিন্তু সেই বিজনেসটা হয়তো এই সময়ের জন্য বা কিছু এর জন্য চলছে না, তখন তো আমাকে একটা অন্য কিছু করতে হয়। তো হয়তো ওই জিনিসটা করে হঠাৎ দেখলাম আরে এটাতে তো আমি বেটার করছি ওটার থেকে, মানে ওটা তো আছেই ভালো, আমার এটাও ভালো করছি। তো অভিষেকের থেকে আমি মানে অভিষেককে মানে একদম নিজের ছোট ভাইয়ের মতো দেখি, তো সেই সেটা তো প্রথমেই বললে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে মানে ওর যেটা মানে ওর মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা খুব তীব্র এবং ক্রিয়েটিভিটিটা সাংঘাতিক ভালো। সো ক্রিয়েটিভিটি যখন একজনের ভালো থাকে, এটা কোনো একটা পার্টিকুলার ফিল্ড জনিত জিনিসটা মানে সামনে থাকে না, জিনিসটা ছড়িয়ে যায়। সো আজকে যদি উনি একজন খুব বড় মিউজিক ডিরেক্টর, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নানাভাবে নানা অ্যাওয়ার্ড পেয়েছেন, বহু জায়গায় প্রোগ্রাম করেছেন, সারা পৃথিবী ঘুরে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে ওনার সঙ্গে 2-3টে কাজ করলাম, তো এখন আরেকটা কাজ আসছে খুব তাড়াতাড়ি। প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি একটা জিনিস নজর করলাম যে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। কোয়ালিটি বলতে আমি ডিরেক্টোরিয়াল কোয়ালিটির কথা খালি বলছি না, মানে পুরো জিনিসটা করে একটা কম্পোজিট প্রোডাক্ট যেটাকে বলি আমরা, সেইটা কিন্তু খুব ভালো করে উনি করেন। এবং আই হ্যাভ আ ফিলিং দ্যাট হিল গো আ ভেরি লং ডিস্টেন্স। এই শুধু আমি মিউজিক তো ওনার আছেই আছে, এই ডিরেক্টোরিয়াল ফিল্ডে কিন্তু উনি খুব আগে যাবেন। আজকে আমি একদম লিখে দিলাম এটা। না, আমার মাথায় একটা খুব খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, জিজ্ঞাসা করেই ফেলছি। মানে এটা এরকম কি ব্যাপার যে অভিষেক তাকে নিলে পরিচালনা হয়ে যাবে, মিউজিকটাও দেখে ফেলবে, আমার ব্যাকগ্রাউন্ড দেখে ফেলবে, একসাথে সবই হয়ে যাবে? না, আমি এটা বলবো না ওর। হ্যাঁ, যদি এখন একটা আমি মিউজিক্যাল যেটা আমাদের আসতে চলেছে যে ফিল্মটা, সেটার দিক দিয়ে যদি আমি বলি তাহলে সেটাতে মিউজিক ওরিয়েন্টেড কিছুটা, এর বেশি এখনই বলতে চাই না। তবে ওটাতে বলতে পারো হ্যাঁ, মানে হি নোজ দ্য থিং ভালো করে, সুতরাং ন্যাচারালি ওটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু ওরা যদি তার আগের দুটো ছবি দেখো, তাহলে কিন্তু দ্যাট ইজ নট রেলেভেন্ট টু মিউজিক, যে আমার ও আচ্ছা মিউজিকটা আমি দিয়ে দিচ্ছি, ডিরেকশনটাও করে দিচ্ছি, প্লাস আরো যদি কিছু ইয়ে থাকে মানে আই টেক কেয়ার অফ দ্য এন্টায়ার প্রজেক্ট, এরকম ব্যাপারটা নয়।
হি সোললি অ্যান্ড সোললি কিন্তু পুরোপুরি ওই ডিরেক্টোরিয়াল পার্টটাতেই পুরোটা মাথাটা লাগিয়েছেন। সুতরাং আমি সেদিক থেকে বলছি একটা যাকে বলে মানে একটা নিশ নিজের বানিয়ে ফেলেছেন কিন্তু মানে ডিরেক্টোরিয়াল লেভেলে। আমি সেই জন্য বলবো যে মানে এখন যে কটা রিলিজ হওয়া বাকি বা যে কটা হয়ে গেছে এবং যেগুলো রিলিজ হওয়া বাকি, হি ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট প্রমিসিং ডিরেক্টরস ইন বেঙ্গল রাইট নাও। অঞ্জিত, লকডাউনে যে যে কাজগুলো করলেন বা আরেকটা কাজ আসতে চলেছে যেটা আমরা কানে 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 অনেকের কানেই সেটা আমাদের পৌঁছে গেছে আর কি, বেশ একটা ব্যতিক্রম মানে কিছু একটা আসতে চলেছে, সেইটা নিয়ে যদি একটু কিছু বলেন, মানে যদি এখনই আশা করছি বলবেন কিছুটা, হয়তো পুরোটা না বললেও আর কি। আমি নামটা বলে দিতে পারবো ডেফিনেটলি। না, নামটা শুধু বললে হবে না, না, আমি ওটাই। মানে সেই অর্থে হ্যাঁ, এটা হচ্ছে ফিল্মটার নাম হচ্ছে ইটারনাল ক্যানভাস। এবং ইটারনাল ক্যানভাস শব্দটা যদি আমরা দেখি, সেই শব্দ ভাবে আমরা যদি ভাবি, ঠিক ওই শব্দটাই যেন ঠিক যেরকম ফুলটা ফুটে ওঠে, ঠিক ওই শব্দটাই কিন্তু ফুটে উঠবে ফিল্মের মধ্যে। এবং একেবারে অন্যভাবে অন্য চিন্তাধারা নিয়ে পুরো জিনিসটা করা, আমি এইটুকু ডেফিনেটলি বলতে পারবো। এবং যারা ওটাতে অভিনয় করেছেন, পাপিয়া অধিকারী করেছেন এবং দেবলীনা কুমার করেছেন, দুজনেই কিন্তু মানে খালি অভিনয়ের দিক থেকে না, মানে একটা অন্য কোনো ফিচারেও কিন্তু তাদের পুরো পারদর্শিতা আছে বলেই তারা ওইটা করতে পেরেছিল। কারণ অভিনয় হলে তো আলাদা ব্যাপার, সেটা ঠিক আছে, অ্যাজ আ মানে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আমি কাউকে নিলাম, কিন্তু এটাতে অভিনয় খালি করেননি, কিন্তু এটা ছাড়াও কিন্তু মানে আরেকটা ক্ষেত্রে কিন্তু এটাতে গেছে। সেখানে আপনিও তো অভিনয় করে ফেলেছেন। না, আমার অভিনয় করাটা হচ্ছে আমি হচ্ছি মোর অফ আ স্টপ গ্যাপ। স্টপ গ্যাপ বলতে এর আগে আমি অভিনয় করেছি, আমার আরো দুটো হিন্দি অভিনয়ে মানে ফিল্মে অভিনয় আছে, মানে আসছে আর কি। এইটার ক্ষেত্রে আমার মানে বাংলার দিক থেকে ডায়লগটা ওরকম করে আমি অতটা পারদর্শী নই, মানে মানে বাংলার ডায়লগটা কারণ আমি মুখস্থ করতে হয়, সেই হিসেবে আমার ডিফিকাল্ট হয়ে যায়। হিন্দিটা যেহেতু আমার একটু ভালো, সেই অর্থে আমার হিন্দিটা অনেকটা ইজি হয়ে যায় আমার জন্য। কিন্তু বাংলাতে আমি তাও বলবো যে এটা যার জন্য একটা এটা মোর অফ আ স্টপ গ্যাপ, মানে একটা জায়গায় ঠিক জিনিসটা বসাবার জন্য আমি ওখানে চলে আসলাম আর কি। বাট ইটস নট লাইক একজন বিশাল অ্যাক্টর হয়ে আসলাম বা সেরকম কিছু নয়, সুতরাং আমার কোনো নামই নেই কোথাও। বাট এইটুকু ঠিক যে আমি এটাই বলবো, মানে আমাকে লোক বলতে পারে আপনি প্রডিউসার, তো আপনি অ্যাক্টিং করছেন, কিন্তু আমি যেখানে এর পরের যেগুলো প্রজেক্টে অ্যাক্টিং করছি সেখানে কিন্তু প্রডিউসারের পাওয়ার নেই আমি। তো শুধু অ্যাক্টিং এর আগের অ্যাক্টিং এর জেরেই কিন্তু ওই হিন্দি প্রজেক্টসগুলো আমি পাচ্ছি। বাট ক্যারেক্টার অ্যাজ আ ক্যারেক্টার আর্টিস্ট, সো এক একটা ক্যারেক্টারে বিভিন্ন ক্যারেক্টারে করতে হচ্ছে। আর আমি কোয়াইট এনজয়িং ইট, ভালো লাগছে আমার করে, মানে মজাও পাচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম আস্তে আস্তে কিন্তু ওই টাইম লিমিটটা বাড়ছে। মানে প্রথমে হয়তো কয়েক সেকেন্ডের জন্য রাখা হয়েছিল, তারপর ওটাকে বাড়িয়ে 1 মিনিট হলো। এখন যে রোলগুলো আসছে ওগুলো কিন্তু প্রপার ক্যারেক্টার রোল আসছে কিন্তু। তো দেখা যাক কোন দিকে মানে কোন দিকে যাই, এখন ঠিক নেই। তবে হ্যাঁ, ফিল্মে তো থাকছি, প্রডিউসার হিসেবে থাকবোই, কারণ সেটা দিয়ে শুরু করেছি ফিল্মটা। বাট অ্যাক্টিংটা যদি ভালো হয় তাহলে যদি দর্শকেরা পছন্দ করেন স্ট্যান্ডটা চারদিকে বাড়ছে, মানে জার্নালিস্ট থেকে একদম প্রডিউসার থেকে মানে হ্যাঁ, মানে সেইটা সেই দিকটা থেকে আসছে। তবে আমি আরেকটা কথা বলবো যে মানে এই পার্টিকুলার আমাদের এই যে 3-4টে প্রজেক্টের কথা যেটা হচ্ছিল এই পিরিয়ড অফ টাইমের মধ্যে, এটাতে আমাদের সঙ্গে আছেন তেজাস গান্ধীও। তেজাস গান্ধী খুব বড় নাম ভারতবর্ষের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার, কিন্তু তিনিও কিন্তু মানে এই মানে ডিরেক্টোরিয়াল ক্যাপাসিটিতে অনেকটা কিন্তু পুরো ভালোভাবে নিজেকে বসে ফেলেছেন। সুতরাং আমি বলবো যে মানে ইন আ ওয়ে মানে অভিষেক এবং তেজাসের ডুও যেটাকে বলে, আমরা অনেক সময় মিউজিকে বলতাম যেরকম করে যতীন ললিত বা যেরকম নাম আমরা আগে ছোটবেলায় শুনতাম বা এরকম বিয়েতে, ওইভাবে একটা ডুও একটা খুব ভালোভাবে ওরা প্রজেক্টটা। তো সেই অর্থে আমি বলবো যে মানে লোকে হয়তো প্রথম ভাবে যে এরা একজন মিউজিশিয়ান বড়, একজন বিশাল বড় ফ্যাশন ডিজাইনার, হঠাৎ ডিরেকশনে কিভাবে আসছেন বা ডিরেকশনটা করে কি পাচ্ছেন। ডিরেকশনটা করে ওনারা কিছু পান না পান, দর্শকেরা কিন্তু পাচ্ছেন, সেটাই হলো সবচেয়ে বড়। আই থিঙ্ক ক্রেডিট গোজ টু দেম ফর দিস। ইটারনাল ক্যানভাস বাংলাতে বাংলাতে এবং
পরপর পরপর বাংলাতেই বেশ কয়েকটা কাজ আপনার এলো, এরপরে কি যে আফটার কোভিড মানে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন কি ফিচারের আশা করতে পারি? হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলে দিই, বাংলা করছি, ডেফিনেটলি এখন করছি। মাঝখানে কিন্তু একটা হিন্দি আসছে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আচ্ছা এটাও অভিষেক এবং তেজস্বী করেছে, এবং এটাতেও আমি আছি আর কি, আচ্ছা নট এজ অ্যান অ্যাক্টর, মানে আচ্ছা। বেসিক্যালি প্রোডাকশনের সাইড দিয়ে আছি আমরা। সো মানে আমার অর্গানাইজেশন যেটা লা পেলিকুলার মোশন পিকচার্স, সেটাই আছে এটার মধ্যে। তো এটা ইজ আ পিওর হিন্দি সাবজেক্ট, মানে একদম পুরো হিন্দি প্রজেক্ট। এটা একেবারে মানে যাকে বলে মানে নর্মাল ফিল্মের থেকে পুরোপুরি সরার, পুরো মানে এটার মধ্যে জাস্ট একটাই ক্যারেক্টার আছে, এবং ওই একটা ক্যারেক্টার দিয়ে কিন্তু পুরো গল্পটা চলছে। মানে যাকে আমরা মানে একটা মানে রিয়ালিটি আর ড্রিমের মধ্যে যে পার্থক্যটা, কি পার্থক্য, কতটা পার্থক্য নয়, কতটা এক, কতটা এক নয়, এই জিনিসটা আমি এখন খোলসা করবো না সেইভাবে, দর্শকরা দেখবেন তখন বুঝতে পারবেন, বাট সামথিং রিলেটেড টু দিস। তবে হ্যাঁ, গোয়িং এহেড আমি এটাই বলবো যে কিছুদিন মানে এখন এই বছরটা যেহেতু ডিজিটাল ইন্ডাস্ট্রিটা খুব ভালো চলছে, এটা চলবেও কিন্তু। এরকম নয় যে আজ থেকে যদি 7 মাস 8 মাস পরে লোক সিনেমা হলে যাওয়া আরম্ভ করে দেয় যে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে পড়ে যাবে, সেটা নয় কিন্তু। কারণ ডিজিটালটা এটা দিয়ে ওঠার ছিল, এবং কিন্তু এখন কিন্তু আরো উঠতে থাকবে। সুতরাং এইটা কিন্তু এখন চলবে। বাট হ্যাঁ, লোকে অনেকে বলে আপনি কি সিনেমা করেছেন? হ্যাঁ, সিনেমা করছি কয়েকটা। মানে যতক্ষণ না ওই যাকে বলে ফিচার ফিল্ম ট্যাগ যেরকম ভাবে বলে, সেইটা একটা খুব দরকারি জিনিস। তো এবং সেটা বলিউডেই হওয়া আমার মনে হয় সবচেয়ে ভালো। সো বলিউডে একটা বড় প্রজেক্ট আমি আনছি খুব তাড়াতাড়ি, আগামী বছরের কি শুরুর দিকেই শুরু হবে ওটা। তো ওটাতেও অভিষেক এবং তেজাস দুজনই আছে। তবে ওটার মধ্যে আমি এখন যেহেতু ওটা খুব বড় প্রজেক্ট, ওটাতে কে আছে কে নেই কিরকম, কারণ ইটস এ প্রপার ফিচার ফিল্ম। তো সেটা এখন স্ক্রিপ্টিং চলছে, সুতরাং এখন একটু ওই ডেভেলপিং স্টেজে আছে আর কি। তো নেক্সট ইয়ারে ওটা হয়ে যাবে আশা করি, এবং যতটা পারবো আমি এটাও চেষ্টা করছি যে মানে নর্মালি বলে যে বাঙালি হয়ে বাঙালিকে যদি আপনি হেল্প না করেন, বলিউডে হোক বা অন্য কোনো ইয়েতে হোক, আমি এটা বলবো যে আমি আমার তরফ থেকে সবসময় চেষ্টা করে গেছি এবং চেষ্টা করবো সবসময় যে বাঙালি হয়ে যেন আমি বাংলাকে খালি বাংলার জন্য নয়, মানে বাংলার মানুষদের জন্য যদি তারা যাদের মধ্যে সত্যি সেই ক্যাপাবিলিটিটা আছে, তাদেরকে আমি ডেফিনেটলি পুশ করব। কারণ কিছু জায়গায় কিছু ক্ষেত্রে বম্বেতে এখনো ওইটা চলে যে তুমি উঠে গেলে আমি বোধহয় উঠবো না, না তুমি উঠো না। তো এই জিনিসটা যেটা আছে একটা, ওটা কিন্তু আমি বম্বের আর্টিস্টদের কথা বলছি না, আমি কিছু আর্টিস্ট আছে সব মানে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তের থেকে, ইনক্লুডিং বেঙ্গল, যারা একে অপরকে ওরকম একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ঠিক মতো খুলে উঠতে দিতে চায় না, বা হেল্প করে, কতটা হেল্প করলেও মানে একটা জাস্ট হেল্প করার মতো ওইটুকু একটা করে দিল আর কি। না, এই কথাটা শুনে আমার প্রচন্ড ভালো লাগলো যে বাঙালিরা এত ভালো ভালো জায়গাতে আছে, যদি সত্যি সত্যি সবাইকেই যদি প্রত্যেকে হেল্প করতো, অনেক প্রতিভা কিন্তু উঠে আসতে পারত। না, এখন কিন্তু ওটা হবে এবং হচ্ছে এবং হবে। এই ট্রেন্ডটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, এই ট্রেন্ডটা এতদিন হয়নি। বিকজ এই ট্রেন্ডটা এই জন্য হয়নি কারণ এটা অনেক বড় ব্যাপার, মানে সোশ্যাল কালচারাল ইস্যু। বাট আমি ওটার মধ্যে যাচ্ছি না। বাট ফ্যাকচুয়ালি স্পিকিং মানে এই ট্রেন্ডটা কিন্তু এখন শুরু হচ্ছে যে যদি বাংলার থেকে যাচ্ছি, তাহলে ডেফিনেটলি কেউ যদি এসছে বম্বেতে নতুন এসছে, অ্যাটলিস্ট তাকে আমি আর কিছু না করতে পারি, কোনো প্রজেক্টটা দিতে পারি, একটা ভালো অ্যাডভাইস করতে পারি, বা একটা কারোর সঙ্গে একটা কন্ট্যাক্ট করে দিতে পারি যে তাকে হয়তো কোনো একটা প্রজেক্ট দেবে, বা কিছু একটা প্রজেক্টে তার সঙ্গে থাকলেন, যেটাই হোক মানে যেভাবেই হোক যতটা হেল্প করা যায়। আমার মনে হয় হেল্প করলে নিজের মানে নিজেরও ভালো এবং তার তো ভালোই, সব দিক দিয়ে সবারই ভালো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে বাংলার মানুষের জয়, সেটাই বলবো। অঞ্জিতা, মানে আপনার সাথে আড্ডায় বসলে মানে অনেক সময় আমাদের চলে যায় কিনা আমরা বুঝতেই পারি না, শুধু তাও সার্বিক ব্যাপারটা আলোচনা হয় না। আমরা এতগুলো দিক, আমরা তো অন্যান্য দিকে তো গেলামই না, আপনার তো আরো অনেকগুলো দিক আছে সেগুলো দিক যাচ্ছি না, কিন্তু তার মধ্যে তো আমাদের মোটামুটি অনেক অনেক সময় চলে গেলে আমরা বুঝতেই পারিনি। ভবিষ্যৎ প্ল্যানিং, সেখানে এটা দিয়ে আমরা মোটামুটি আজকের এটা মানে ইচ্ছা না থাকলেও এখানেই শেষ করতে হবে আর কি, যেহেতু আমাদের টাইম একটা। ভবিষ্যৎ প্ল্যানিং আমি খুব শর্টলি আমি এটাই বলবো, ভবিষ্যৎ প্ল্যানিং মানে এটা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। এবং আরেকটা কোশ্চেন যেটা না করলেই নয়, যে আফটার কোভিড
ফিল্ম ইন্ডাস্ট্রি কি ঘুরে দাঁড়াতে পারবে, মানে সিনেমা ইন্ডাস্ট্রি? হ্যাঁ। ডিজিটালের কথা তো বললেনই, আপনি ডিজিটালের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, ডিজিটালের সুযোগটাও এসেছে, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি কি ঘুরে দাঁড়াতে পারবে, বা সেই পরিস্থিতি কি আবার হবে? হ্যাঁ, একদম ঘুরে দাঁড়াতে পারবে, শিওর ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু একটু সময় দরকার হবে, কারণ এখন যেরকম অবস্থা একটু সময় যাবে, কিন্তু ঘুরে দাঁড়াতে ডেফিনেটলি পারবে। যদি ঘুরে না দাঁড়াতো বা না দাঁড়ায়, তাহলে তো জিনিসটা পুরো পুরো জিনিসটাই উল্টো হয়ে যাবে। সুতরাং ওভাবে তো হবে না জিনিসটা, কেন এবং দাঁড়াবেই, কারণ কোভিডটা আজকে আছে তাই এরকম না তো জীবনভর ধরে চলতে থাকবে। ইটস ম্যাটার অফ হয়তো কয়েক মাস, আরো 4-5 মাস বা 3 মাস। আমি এখন ওভাবে তো আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, বলা সম্ভব না, না, সারা naturally পৃথিবী কিন্তু যেটাতে হ্যাঁ, হয়ে আছে। যেরকম আছে। তবে ডেফিনেটলি সিনেমার জায়গায় কিন্তু সিনেমা সব সময়ই থাকবে, এবং সিনেমার ইম্পর্টেন্সটা যেরকম আগেও ছিল ভবিষ্যতেও থাকবে, এটা আমি সবসময় বলবো। মানে ডিজিটালটা যাকে বলে প্যারালালি উঠে যাওয়া। আমরা যদি খবরের কাগজ যেরকম ছিল, খবরের কাগজ রোজ এখনো লোকে পড়ে, কিন্তু আবার টেলিভিশন নিউজটাও দেখে। সুতরাং টেলিভিশনটা পরে এসছে, কিন্তু তা সত্ত্বেও টেলিভিশনের জায়গায় আছে, খবরের কাগজ কিন্তু এখনো লোকে পড়ছে সেটা, এবং তার সঙ্গে আবার ডিজিটালও নিউজও পড়ছে। সুতরাং সবকিছুই একসাথেই চলছে। আর আপনার ফিউচার প্ল্যানিং? ফিউচার প্ল্যানিং বলতে গেলে আমি দুভাবে বলবো, একটা হচ্ছে স্বপ্ন, একটা হচ্ছে সত্যি। স্বপ্নের দিক দিয়ে যদি বলি, যেটা হয়তো সত্যিতে পরিবর্তন আশা করি করতে পারবো, সেটা হচ্ছে যে প্রপার একটা হলিউড প্রজেক্ট নিয়ে আসা। আচ্ছা। তো এটা আমার বলতে পারো একদম, আমি এটা মানে আগে কখনো কাউকে বলিনি সেই অর্থে, মানে প্রথম তোমাকেই বলছি। মানে একদম মানে যাকে বলে মানে হৃদয়ের একটা ভেতরে কোথাও লুকিয়ে আছে। কিন্তু লোকে হয়তো বলতে পারে আপনি তো বলিউড ঠিক আছে গেছেন, কাজ করছেন, এখনো আরো অনেক করা বাকি। কিন্তু ওরকম করে যদি আমি দেখি যে কতটা করা বাকি, তারপরে কখন আমাকে মানে 30টা স্টেপ ফেলার পরে 31তম স্টেপটা গিয়ে আমাকে হলিউডে ফেলতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। যদি 3টে স্টেপ পরেও 4র্থ স্টেপটা হলিউড পড়তে পারে, ডেফিনেটলি হবে। বাট ওটা আমার একটা স্বপ্ন আছেই। তবে দেখা যাক, মানে সেটাতে অ্যাজ আ প্রডিউসার যদি ভারতবর্ষের একটা কোম্পানি হিসেবে লা পেলিকুলা মোশন পিকচার্স হিসেবে যদি সেটা যেতে পারে, এটা আমার স্বপ্ন। ডেফিনেটলি চেষ্টা করব এটাকে বাস্তবে রূপান্তরিত করতে, যথাসম্ভব চেষ্টাটা চালাবো। এবং ব্যাস বাংলার মানুষের এইটুকুই চাইবো যে তারা যদি জাস্ট আমার সঙ্গে থাকেন, যতটা পারেন আশীর্বাদ করবেন। তো আপনার স্বপ্ন বাস্তব হোক, এবং আপনি আরো যেরকম এগোচ্ছেন আরো 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 গতিতে এগিয়ে যান। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনি যেরকম ভালো মানুষ আছেন, এই মানুষটাই যেন আজীবন, সেই মানুষটাই প্রথম যে মানুষটা অরিজিৎ সেনকে দেখেছি, শেষ জীবন পর্যন্ত যেন একই মানুষ দেখতে পাই, এটা আমাদের কাছে প্রত্যাশা। এখানেই আমাদের মোটামুটি আর আড্ডা শেষ করছি। এরপরে তো আমাদের আড্ডা চলবে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।